গুড মর্নিং। আর ওই যে দেখো আমার গুড মর্নিং, আরে আমার পুচকু উঠে গেছে। ওই দিদিকে বললাম তো, তুই তো তখন সজাগ ছিলি দিদি যখন মানে চলে এসেছিলে। ঠিক আছে, আমি এখন দিয়ে দিচ্ছি। তো এখন বাজে 5:30। আর এই যে বসিয়েছি এখানে ভাত। আর হচ্ছে ওই যে দুষ্টুকে ডেকে দিলাম, দুষ্টুর আজকে আছে এক্সাম। তো চলো, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, দেখতে থাকো। আমার দেখে মনে হচ্ছে না আমার মুখ ধোয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু বাড়ি বের করতে পারিনি, অন্ধকার ছিল। আর বিছানা তো তোলা যাবে না, এখন ঘুমাচ্ছে সব। তো চলো, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, ঠিক আছে, সঙ্গে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে সারাদিনটা। একটু জল বিস্কুট খেয়ে নিই, পড়ার টাইম পাবো না। কারণ কালকে শুয়েছি, কালকে রাত্রে শুয়েছি রাত 2:30টার সময়। 2:30টার সময় শুয়েছি, কারণ মেয়ে প্রজেক্ট করেছে, বড় মেয়ে। এমন না যে ছোট মেয়ে অনেকক্ষণ পড়েছে বা কিছু, ওই জন্য না। বড় মেয়ে করেছে প্রজেক্ট, আর ও করছিল, আমি ওখানে বসেছিলাম। তো বাচ্চারা এরকম কাজ করলে তো আর ঘুমিয়ে পড়া যায় না। হ্যাঁ, তো কাজ করছিল আর আমি মানে বসেছিলাম, 2:30টা বেজে গেছিলো। তারপরে তো শুয়েও একাত ওকাত করতে করতে ওই 3টায় প্রায় শুয়েছি। এই যে আবার দেখুন 5:30টায় উঠতে হয়েছে। তারপরে সারাদিন তো এবার সারাদিনের ধকলটা যাবে এখন, যেহেতু ভিড়ভাড়টা কম আছে, সব ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি জল বিস্কুট একটু খেয়ে নিই। চলো ওইখানে বসে কিছুক্ষণ কথা বলবো, ভাতটা হতে থাক। এই যে ভাতেও ফেনা চলে এসছে। চলো, তো ওইভাবে তাকাচ্ছিলাম কেন যেন, ওইখানে ভাতটা বসিয়েছি, ভাতের ফেনাটা পড়ে যাচ্ছিল। তো ওই জন্য ওরমভাবে তাকাচ্ছিলাম, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম জল বিস্কুটটা খেয়ে নিই, কারণ এই যে কাজে লাগবো তারপরে অনেকটা লেট হয়ে যাবে। তো এই জন্য ওইদিকে এইভাবে তাকাচ্ছিলাম। তো যাই হোক, এই যে বিস্কুট দুটো খেয়ে নিলাম। এবারে কি বলো তো, বিকেল 4টা 5টা অবধি থাকতে পারবো আমি। একটা সময় ছিল পারতাম না গো, মানে বিয়ের পর গ্রামের মেয়ে তো। আর সব থেকে বড় কথা, আমাদের বাড়িতে সকাল থেকে ভাতই হতো। তবে আমার শাশুড়ি মায়ের কাছে শুনলাম যে আমার শাশুড়ি মাও নাকি ছোটো থেকে এদের ভাত খাওয়াই অভ্যাস করিয়েছে। তো ওই জন্য আমার খুব একটা সমস্যা হয়নি শ্বশুরবাড়িতে আর বাপের বাড়িতে। যেমন আমার শ্বশুরবাড়িতেও ভাতটা সকালে খায়, আমার বাপের বাড়িতেও কিন্তু ভাতটাই সবাই খায়। আর এই যে দেখো, পটল ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা ওইটাতে বসিয়ে দিয়েছিলাম, ডালটা অলরেডি হয়ে গেছে। তো পটল ভাজাটা এই যে ভেজে নিয়েছি। এবার একটুখানি দেখি কি একটু ভেন্ডি রয়েছে, আজকে যেহেতু আবার বাজার যাবে, তো এই ভেন্ডিটা, আবার একটা বেগুনও রয়েছে, ওই বেগুনটা আবার ভেন্ডির সাথেই দিয়ে দিয়েছি। কালো জিরা ফোড়ন দিলাম, আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর একটু লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিলাম ভেন্ডিটা। তো সকালবেলা এই তো ডাল, পটল ভাজা, ভেন্ডি ভাজা, মেয়েদের খাইয়ে তারপর স্কুলে পাঠিয়ে দেবো। আর এই হচ্ছে গিয়ে টিফিন। টিফিন কেন দিচ্ছি না জানো তো? তোমরা হয়তো ভাবতে পারো যে দিদিভাই টিফিন কেন দিলে না মেয়েদের? কারণ দুষ্টু, মানে আমরা তো ছোটো মেয়েকে দুষ্টু বলে ডাকি আর কি। তোমাদের গৌতম আর আমি দুষ্টু বলে ডাকি। আমরা বাবা মারা দুষ্টু বলে ডাকি, আর সবাই ওর নাম ধরেই ডাকে, সৃজা বলে। তো দুষ্টু আজকে 10টা 10-এর মধ্যে চলে আসবে স্কুল থেকে বাড়িতে। তো বাড়ি থেকে যেহেতু পেটটা ভরে ভাত খাইয়ে দিচ্ছি, আর ছোটোবেলা না খুব একটা খেতে চাইতো না, একটু ওক দিত। তো এখন একটু বড় হয়েছে তো বোঝে, তো মোটামুটি আমি সকালবেলা খাইয়ে দিলে বেশ সুন্দর খেয়ে নেয়। তো পেটটা ভরা থাকে, ওই জন্য আর কিছু দেবো না 10টায়, আর পরীক্ষার মাঝখানে খেতেও দেবে না ওদের, ওই জন্য ও টিফিন নেবে না। এবার হচ্ছে বড় মেয়ে হচ্ছে 1:30টায় ছুটি হবে। ওকে কি বলো তো, ও আজকাল একদম টিফিন খেতেই চায় না। যদি টিফিন দিয়ে দিচ্ছি, আমি ওই চ্যানেলে বলেছি অলরেডি, তোমরা অনেকেই শুনেছো, যে কিছু দিয়ে দিচ্ছি পুরো ধরা আসছে, জানো, রিসেন্ট একদিন দেখিয়েছি, একদম পুরো ধরা, একদম টিফিন বক্স ফেলে দিতে হয়। তো ওই জন্য বলে হালকা কিছু, আমি বলি তাহলে হালকা কিছু, ওই কখনো বাউলি নিচ্ছে, কখনো কেক নিচ্ছে, কখনো বা মানে ওর যেটা মনে হচ্ছে, ওর বাবার সাথে যায় যখন, ওর যেটা মনে হয় নিয়ে যায়। তো আজকে যেহেতু ওর পাপাই ছাড়বে, আমি ছাড়বো না, আজকে আমাকে আনতে যেতে হবে বড় মেয়েকে, আর ছোটো মেয়েকে গৌতম এনে দিয়ে ডিউটি যাবে। কারণ আজকের গৌতমের ডিউটি হচ্ছে 10টা
মানে 2টা 10টা 2টা 10টা ডিউটি। তো আজকে গৌতম এনে দিয়ে যাবে, তাও ছোটো মেয়েকে 10টায় চলে আসবে, আর বড় মেয়েকে আনতে পারবে না, তার আগে ওকে ডিউটি বেরিয়ে যেতে হবে। আর এই যে দেখো ভাজাটা একদম লাল লাল করে ভেজেছি। এইভাবে ভেন্ডি ভাজলে আমার কিন্তু ভালো লাগে খেতে, আমি না একটু ভাজা পোড়াটা ভালোবাসি, তো তাই একটু সুন্দর করে ভাজাটা করে নিলে আমার আর আমার বড় মেয়ের কিন্তু খুব সুন্দর খাওয়া হয়ে যায়। কিন্তু আমার ছোটো মেয়ে একটু মাছের ঝোল পাতলা টাইপের খাবারগুলো পছন্দ করে, মানে গৌতমের মতো পছন্দ করে, আর বড় মেয়ে আমার মতো খেতে চায়। তো এই যে দেখো ভাজা নিয়ে নিলাম, পটল ভাজা নিয়ে নিলাম আর ডাল। তো প্রথমেই মেয়েরা বলছে মা একটু শুকনো খেয়ে নেবো, মানে প্রথমেই ঝোলটা খাবে না, তো একটুখানি শুকনো খাইয়ে তারপরে ঝোলটা মানে ডালটা দিয়ে খাইয়ে দেবো। তো আর এই কী বলো তো, আজকে গরমটাও প্রচুর পড়েছে, ডাইনিং টেবিলে আর নিয়ে যাইনি গো। আমি বলছি তোরা বস, আমি হাতে নিয়ে খাইয়ে দিচ্ছি, খাটে বসেই খাইয়ে দিয়েছি। তোমরা আবার অনেকে বলবে হয়তো বা যে দিদিভাই খাটে বসে খাওয়াচ্ছ, তোমরা জানো অনেকেই যে আমি খাটে বসে কখনোই বাচ্চাদের খেতে দেই না, কিন্তু এখন আমাকে দিতে হচ্ছে, কারণ এসিতে আজকে এই ঘরটা এখনও ঠান্ডা রয়েছে, সারা রাত এসি চলেছে, আর এই রুমটাতে বসিয়ে বসিয়ে খাইয়ে দিতে আমারও বেশ ভালো লাগছিলো। সকাল থেকে প্রচুর গরম লাগছে, প্লাস হচ্ছে মেয়েদেরও গরম লাগছে, আমি চলে এখানে বসে খাইয়ে দিই। তো যাই হোক, তবে হ্যাঁ আমার প্লেটটা কিন্তু আমার হাতেই ছিল, প্লেটটাকে কিন্তু আমি নিচে একবারও নামাইনি, তোমরা আবার বলো না কিন্তু, হ্যাঁ, কারণ এইগুলো আমাদের ঘরে খুব মানে, বিশেষ করে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা এইগুলো করলে খুব মানে ওরা খুব ছুচিমাই টাইপের একটু আছে আর কি, এটা ধরবে না, এই ঠোকাটা খুব মানে। তো যাই হোক, এই যে দেখো ওরা চলে গেছে, গৌতম ওদের ছাড়তে গেছে, এই ফাঁকে এই যে এবার আমার শুরু হয়েছে যুদ্ধ। 1 ঘন্টা 2 ঘন্টা ধরে একেবারে যুদ্ধ করব, যুদ্ধ করে তারপরে আবার একটু বসবো আর কি। তো যুদ্ধটা একটু করে নিই। এই যে দেখো এখন এই বিছানার চাদরটা না, এই রিসেন্ট আমি গেলাম না দিদি বাড়িতে, তখন ওখান থেকে দাদা বললো আয় চাকদার থেকে নাইটি নিবি বললি, তো তখন গেছিলাম। তখন গিয়ে কি করেছি বলো তো, ওইখান থেকে এই বেড কভারগুলো এনেছি, বেশ ভালো দামে পেয়েছি। হ্যাঁ, এইটা কি বলো তো, এইটা নিয়েছে হচ্ছে 400 টাকা, কিন্তু না যতটা ভালো লাগছিল সামনের থেকে, পাতার পরে দেখলাম অতটা যেন ফোটেনি আমার কাছে আর কি, একটু যেন ম্যারমেরে লাগছে। তো যাই হোক, বেড কভার তো বেশি দিন আমার যায় না, তো আমি তো প্রচুর চেঞ্জ করি, তোমরা দেখতেই পারো বেড কভার, আমার বিছানা পরিষ্কার না থাকলে খুব খারাপ লাগে। আর এখানে যে মেয়ে সারা রাত ধরে কালকে করেছে, প্রজেক্ট করেছে, 2টা 3টায় শুয়েছি আমি আর বড় মেয়ে, আর ছোটো মেয়ে আর গৌতম ওই ঘরে শুয়েছিল, আর আমরা এই ঘরে শুয়েছিলাম, এই রুমে শুয়েছিলাম, আর সারা রাত ধরে এই প্রজেক্ট করে 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 না মেয়ে এগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে, আর এইগুলো কত বেরিয়েছে, আর আমাদের এত চুল উঠছে না মামের। হ্যাঁ, আর তোমরা অনেকেই বলেছো সৃজার চুলগুলো কেটে দিয়েছি, হ্যাঁ গো সৃজার চুলগুলো কেটে দিয়েছি, কারণ আমিও হ্যান্ডেল করতে পারছিলাম না, মেয়ে নিজেও পারছিল না। তারপরে এবার 8, তারপরে বর 9, তারপরে আবার মাধ্যমিক, আর এখন এই চুলের ঝামেলা করবে না পড়াশোনা করবে, আর এত ছোট বয়সে চুল রাখলে না সেই চুল বড় অবধি থাকে না। আমি তো ভেবেছি পুজো টুজো বেরিয়ে গেলে টাক করে দেবো, মেয়ে যদিও করতে চাইছে না, বলে আমি করবোই না, আমি করে দেবো, তুই করবি না মানে, তোর মা এখনও পর্যন্ত তোর মা যেটা বলবে সেটাই করে দেবো, মানে করে দেবো। বলছে মা প্লিজ একটু একটু যেইটুকু ছোটো আছে ওইটুকুই রাখো, কিন্তু টাকলা করো না। আমি বলছি টাকলা তোকে আমি করবোই, কারণ টাকলাটা করে দিলে কি হবে বলো তো, আমার বড় মেয়েকেও আমি করেছি, টাকলাটা করে দিলে এবার চুলটা খুব ঘন হবে, আর ওই চুলটা একদম লাস্ট বয়স অবধি রাখলে প্রচুর গোছ হবে, জানো তো। আমাদেরও ছোটোবেলায় প্রচুর মাথায় চুল ছিল, এখন দেখছো চুল সব উঠে গেছে, কারণ ওই বেশি ছোটো বয়স থেকে চুল রাখলে এই সমস্যাটা হয়। তো দেখি পুজো টুজো বেরোক, এখন তো বলছি, এবার ওর বাবা আবার খুব একটা রাজি হয় না, চুল কাটতে গেলে ওই একটু রাগারাগি করে গৌতম, যে চুল কাটতে হবে না, ছাড়ো, চুল কাটলে কি হবে, চুলে কিছু হয় না। বলো তুমি আশ্রাতে না পারলে আমি আশ্রয় দেবো। আমি বলছি হ্যাঁ মুখে বলে দাও, কিন্তু কখনো তো আশ্রাও না, ভুল ভবিষ্যৎ, তো বেকার ওই কথা বলো না, আমাকেই করতে হয় আর মেয়েরও কষ্ট হয়। যাই হোক, দেখো তোমাদের সাথে এইসব কথা বলতে 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 আমার ফার্নিচারগুলোও মোটামুটি মোছা হয়ে গেছে, আর এইগুলো তো নিত্য দৈনন্দিন কাজ, বলো একদিন একটু করবো না তো জমে যাবে, তো এই জন্য এগুলো তো রোজই করতে হয়। আর এই যে ইস্ত্রিটা এখানে গরম ছিল বলে রেখে দিয়েছিলাম, তখন মায়ের মেয়েদের জামা কাপড়গুলো ইস্ত্রি করেছি, স্কুল ড্রেসগুলো, তো সেটাকে একটু গুছিয়ে রাখলাম। আর এই যে ঘরটরগুলো, আর জানো পাপোশগুলোও কিন্তু খুব নোংরা হয়েছে গো, খুব নোংরা হয়েছে। এখন ভাবছি দেখি রান্না টান্না করার পরে যদি টাইম পাই তাহলে পাপোশগুলো আজকে ধুয়ে দেবো, আর যদি টাইম না পাই তাহলে আজকে আর কিছু করার নেই, নেক্সট টাইম দেখা যাবে। কালকে একটু ঝুল ঝেড়েছি, তোমাদের কাছে শেয়ার করিনি যদিও, ঘরের ঝুল ঝেড়েছি, এবার ভাবছি ফ্যানগুলো একটু পরিষ্কার করব। আর এই যে দেখো মেশিনে জামা কাপড় দিয়ে রেখেছিলাম, রোজই রাত্রে দেই, আজকে আর রাত্রে দেইনি, আজকে মেয়েরা বেরিয়ে গেছে, আগে মেশিনে জামা কাপড় দিয়ে তারপরে বিছানাগুলো তুলেছি। আর এই যে দেখো জামা কাপড় নিয়ে আজকে রোদে চলে এসেছি, আর মেয়েদের গামছাগুলো ধুয়েছি তো। আর এই যে বেড কভারটা দেখছো, এই বেড কভারটা কত নিয়েছে জানো?
এই বেড কভারটা নিয়েছে মানে 150 টাকা, ধুর 150 টাকা বলছে, 250 টাকা। এই যে বেড কভারটা দেখছো, তাও কি 6-7-এর খাটে আমার খাটটাতে সুন্দরভাবে হয়ে যায়, তুমি মুড়তেও পারি অনেকটা। হ্যাঁ, বেশ ভালো দামে ওইখান থেকে আনা যায় জানো তো। আর এই যে গাছগুলো মানে রোদে, মানে এই সকাল সকালই রোদে মানে গাছগুলো পুড়ে মানে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য ভাবলাম এসছি যখন একবারে বালতি ভরে একটু জল দিয়ে তারপরে যাই। আমার মায়ের কাছে শুনেছি যে ফুল গাছ বলো, যে কোনো গাছ বলো, রোদের সময় নাকি জল দিতে নেই, হয় তোমাকে একদম অবেলায় সন্ধ্যার দিকে দিতে হয়, না তো একদম সকালবেলা দিতে হয়। বাট আজকে আমি দিয়ে দিয়েছি, ওই যে বলে না আর উঠতে ইচ্ছা করবে না ছাদে। আর এই যে দেখো, এবার একটু জামাটা চেঞ্জ করে একদম নাইটি ফাইটি সব চেঞ্জ করে চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ সকালে আজকে ঠাকুর ঘরে ঢোকা হয়নি। তোমরা তো জানো রোজ সকাল ঘরে বেশিরভাগটাই আগে ঢুকি, তো আজকে যেহেতু পরে ঢোকা হয়েছে এই জন্য নাইটি টাইটিগুলো চেঞ্জ করলাম। এই যে বাসনগুলো মেজে নিলাম, আর বাসনগুলো আবার সেই নোংরা হয়ে গেল। মাজতে কষ্ট হচ্ছে আর সময় দিতে পারছি না, কত দিকে দেবো বলো তো। আর কাঁসার বাসন না একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, তাহলে দেখবে পুজো দিতে ভালো লাগে না। বিশেষ করে আমার কিন্তু এইটা হয়, জানি না তোমাদের কার কার হয়। কাঁসার বাসন একটু চকচক চকচক করবে। এই যে দেখো না, এখানে যে প্রদীপের স্ট্যান্ডটা, সেটাও কি কেমন হয়ে রয়েছে। দেখি কবে ধরি, আবার করতে হবে গো সব। কত করব বলো তো এক হাতে। আর সব থেকে বড় কথা কি বলো তো, এই যে বাইরে যাওয়ার ব্যাপারটা যদি না থাকতো, তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দিদিভাই বাড়িতে টিচার রাখতে পারো না। বাড়িতে খড়গপুরে টিচার খুব কম পাওয়া যায় রে। আর আমি কত লোক লাগিয়েছি তোমরা ভাবতে পারবে না। আর তোমাদের মানে গৌতমও প্রচুর লোক লাগিয়েছে, যে বাড়িতে যা নেবে বাড়িতে, কিন্তু বাড়িতে পাচ্ছি না। হয় মেদিনীপুরে, নয় আমাদের এখান থেকে উল্টো দিকে একটা জায়গা আছে ওই দিকে। হ্যাঁ, নয়তো টিচার পাওয়া যায় না, বাধ্যতামূলক। তো এই যে দেখো, ওই নাইটিটাকে একটু ভাবলাম ধুয়ে দিই, ওই একটুখানি সময়ই পরেছিলাম, তো ভাবলাম নাইটিটা ধুয়ে দিই। তো কিন্তু আর কিছু চেঞ্জ করিনি, শুধু নাইটিটাই এখন ধুয়ে দিচ্ছি, আর ওইগুলো স্নানের সময় ধুয়ে দেবো। তো চলো এবার দেখি গৌতম বাজার কি এনেছে। আর এই যে বাজারে গেছিলো, মেয়েদের ছেড়ে দিয়ে বাজার করে নিয়ে আসছে। এখানে নিয়ে এসছে বড় একটা, এটা কি মাছ জানি না, গৌতম কি মাছ বলছিল, রুইও না কাতলাও না, কিন্তু মাছটা খুব টেস্ট ছিল। আর এখানে এই যে চিংড়ি মাছ, আমার ছোটো মেয়ের ফেভারিট মাছ, যেটা কিনা আর কিছু না আসুক বাড়িতে এটা আসবেই, কারণ গৌতম যেহেতু ছোটো মেয়ে এই মাছটা খেতে ভালোবাসে, এই মাছটা খুব আনে চিংড়ি মাছ। আর এখানে এনেছে একটা ইলিশ মাছ। এবারে হচ্ছে গিয়ে আজকে রান্না আর কী করবো, সকালে ডাল হয়েছে, ভাজা হয়েছে, তো ফাঁকের থেকে ওই যে ওই মাছটা এনেছে, ওইটা গৌতমকে 2 পিস ভেজে দিয়েছি পেটির, আর শুধু পেটিই এনেছে, আর মাছের তেল এনেছে। তো এখন ভাবলাম মাছের তেল রান্না করব, আর এই ঝিঙা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে গিয়ে তোমার ইলিশ মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব, একদম পাতলা। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর একেবারে পাতলা, খুব ভালো লাগে খেতে জানো তো। তো একটা পাতলা ঝোল করছি। আর রেসিপি শেয়ার করলাম না, তোমরা তো জানো আমার রান্নার চ্যানেলে অনেকেই গিয়ে দেখে নাও, আমি দেখেছি তোমরাও যারা যারা কমেন্ট করো আমার রান্নার চ্যানেলে, তোমরা সবাই আমার ব্লগিংয়ে দেখো, তাই আর আমি শেয়ার করলাম না। এই যে ফাইনালি তরকারিটা তোমাদের দেখালাম। আর এই যে দেখো আমি খেতে বসছি, আর মাছটা তোমাদের একটু দেখাচ্ছি, মানে পেটিগুলো এত তেল। আর আমরা না একটু তেলের মাছ, মানে আমি আর বড় মেয়ে ছোটো মেয়ে এরকম তেল টাইপের মাছ হলে, ভাজা হলে মচমচ মচমচ করবে, খুব ভালোবাসি। আর দেখো তেল কত, বেশ সুন্দর মাছটা। তো আমি একটু ভাত খেয়ে নিলাম গো, আর পারছিলাম না, কারণ মাছ ভাজা দেখেছি আবার, আর মাছ ভাজার উপরে আমার একটু নেশা আছে, মাছ ভাজাই শুধু খাই, তরকারি মাছ তো খাই না আমি কখনোই। তো এই যে ভাত একটু খেয়ে নিলাম, ভাতটা খেয়ে তারপরে এই যে দেখো এখন এই যে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করছি। গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে আবার ওই যে বললাম না, অলরেডি ছোটো মেয়ে আসার টাইম হয়ে গেছে, ওকে নিয়ে আসবে গৌতম, তারপরে আবার বড় মেয়েকে আনতে যেতে হবে। তো এই যে সমস্ত কিছু কমপ্লিট। আর তোমরা অনেকেই আমাকে এটাও জিজ্ঞেস করো যে দিদিভাই তোমার কড়াইগুলো এত পরিষ্কার থাকে কি করে।
অ্যাকচুয়ালি একটু জোর দিয়ে মাজতে হয়, তবে আমি পারছি না, বেকার বলে লাভ নেই, আমি জোর দিয়ে মাজতে পারছি না, কারণ আমার বেসিনের না, ওই যে বললাম না অনেকবার বলেছি, এই দাগ হয়ে যায় বলে আমি পারি না জোর দিয়ে মাজতে, আর কালোও হয়ে যাচ্ছে। আর কড়াই কালো থাকলে, কালো কালো ভাব থাকলে না রান্না করতে কি অসহ্য লাগে না, আমার তো লাগে। যাই হোক, তো এই যে কমপ্লিট করে ফেলেছি। এবার তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকেই বলো লোককে নিয়ে এত কথা বলো কেন, নিজে কি কাজ করতে পারো না? বিশ্বাস করো, আমার কাউকে দেখানোর জন্য কাজ করতে হয় না গো, কারণ আমার সংসারে সেই প্রথম থেকেই পুরো সংসারটার দায়িত্ব তো আমার উপরে, তো আমার চতুর্দিকটা দেখতে হয়, আর প্রচুর পরিশ্রম করতে হয়। হ্যাঁ, তবে এই যে লোককে নিয়ে বলি না, সেটাও প্রচুর পরিশ্রম করে ওইটুকু ফাঁক বের করে, মানে আমার কাজের ফাঁকে ওই কাজটা করি। হ্যাঁ করি, সত্যিকারের অবশ্যই সেটা আমার প্রয়োজনে আমি করি। আগেও বলেছি একই কথা, বারবার আমি তোমাদের বলবো না, বলতেও চাই না। কিছু মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা, যার জন্য করি। তবে বলতে পারো লোককে নিয়ে বলে তারপরে আর্নিং করে লোকের পাশে দাঁড়াবে, আমার মনে হয় না। যাদের নিয়ে বলি তাদের এমন কোনো ক্ষতি হয়ে যাবে যাতে আমি ওই টাকাটা পেয়ে যদি কাউকে কিছু হেল্প করি, এতে ওদের খুব একটা সমস্যা হবে। তারপরেও বলবো যে তোমরা পছন্দ করো না, তবে যদি মনে হয় তোমাদের যে আমার সমালোচনা তোমাদের ভালো লাগছে না, অবশ্যই বলবো তোমরা ব্লগিং দেখো, তোমরা সমালোচনাটা দেখো না। সমালোচনা তারা দেখবে যারা ভালোবাসে, কারণ আমাদের এই পৃথিবীতে না সবার রুচি একরকম নয়। কেউ সমালোচনাটা ভালোবাসছে, কেউ হয়তো ব্লগিংটা ভালোবাসছে। যারা সমালোচনা ভালোবাসছে তারা দেখবে, আর যারা ব্লগিং ভালোবাসে তারা অবশ্যই আমার শিল্পীস ফ্যামিলিতে যেও। এইরকম ব্লগই আমি দিয়ে থাকি, এমন না যে আজকে তোমাদের এই চ্যানেলে আমার কাজ দেখাবো বলে আমি শুধুমাত্র করছি। তোমরা আমার ওই চ্যানেলে আমার এইরকমই কাজ দেখতে পারবে, আমার পরিশ্রমটা দেখতে পারবে। সত্যিকারের পরিশ্রম করি গো, একদম বসে খাই না। হ্যাঁ, আমি করতে ভালোবাসি, কাজ করতে ভালোবাসি, ভালোবেসে করি, সংসারটাকে ভালোবেসে করি, ছেলে মেয়েকে ভালোবেসে করি, হাজব্যান্ডকে ভালোবেসে করি। এটা নয় যে আমার ওপর কেউ চাপিয়ে দিচ্ছে যে তোমাকে করতেই হবে। আমার হাজব্যান্ড কিন্তু সব কিছুর জন্যই আমাকে লোক রাখতে বলে, হ্যাঁ, কিন্তু আমি রাখি না, কারণ আমি জানি যে আমি যদি প্রচুর লোক রাখি না, তাহলে নিজের শরীরে বাদ ধরে যাবে। আর আমরা গ্রামের মেয়ে, আমরা পরিশ্রম করতে জানি, কিভাবে পরিশ্রম করতে হয় জানি, আবার কিভাবে ভালো থাকতে হয় সেটাও আমরা জানি। তো আমি দুটো দিক ব্যালেন্স করে চলি। হ্যাঁ, কাজ নেই, লোককে নিয়ে বসে যাই, ওই কথাটা বলো না প্লিজ, ওই কথাটা বলো না, কারণ প্রচুর কাজ থাকে যেটা কিনা অনেকে করে না, করতে পারবে না, আমি এটা গ্যারান্টি দিতে পারবো। তার মধ্যে কি বলো তো, বাইরে যাওয়ার ব্যাপারটা থাকে, মেয়েদের আনা নেওয়া, এটা যে কতটা হেডেক না, তোমরা যারা যাও তারা নিশ্চয়ই বুঝতে পারো। একটা রেডি হওয়া, বাচ্চাদের আনতে যাওয়া, তা একটাকে না, এক মেয়েকে আনবো, আরেকটাকে নিয়ে যাবো, আরেকটাকে টিউশনিতে ছাড়বো, আরেকটাকে নিয়ে আসবো, তার মধ্যেও আমাকে এই উপরতলা নিচতলা প্লাস আমার সমস্ত কাজ, তার মধ্যে আবার শাশুড়ি মা কখনো ডাকলে ওনার কাছে দেখা করা, তো এগুলো কিন্তু করে থাকি। তো অতএব তোমরা প্লিজ, আর বললেও আমি কিছু করতে পারবো না, তবে আজকে জাস্ট তোমাদের দেখানোর জন্য। তারপরেও তোমরা বলবো, কমেন্ট করো তোমরা কি দেখতে চাও, তবে দুটো চ্যানেলে তো আর ব্লগিং চলবে না, কেউ দেখবে না। আর আমিও মানুষ তো, মেশিন তো নই যে দুটো চ্যানেলে ব্লগিং দেবো, তার মধ্যে ফেসবুকেও কাজ করছি, তো রান্নার চ্যানেলে কাজ করছি, তো আমার তো সম্ভব নয় না একা। কিন্তু উপরে দোতলার বাথরুমটাতেই স্নান করে নিলাম, কারণ নিচের দুটো বাথরুমেই এই কালো জিনিসগুলো আমি ধুতে চাইনি। স্নান করে পুজো দেখা কমপ্লিট, আর ঘাম দেখো। অ্যাকচুয়ালি দোতলায় ফ্যান আছে, কিন্তু ফ্যান থাকলে কি হবে, তাহলে আবার প্রদীপ ধরাতে পারবো না, সমস্যাটা ওখানে। আর এই যে জামা কাপড়গুলো এনে এইখানে রেখেছি, চাইলে এখন ভাঁজ করতে পারতাম, কিন্তু এখন 12:30 বাজে পুরো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তো এখন যেতে হবে মেয়েকে আনতে, মানে 1টার দিকে বেরিয়ে যেতে হবে, আমাকে রেডি হতে হবে। তো এই জন্য এগুলো হচ্ছে বিকালের কাজ, এখন টাইম পাবো না। ভিডিও সব ছেড়ে টেরে একদম ফ্রিভাবে তারপরে এগুলো ভাঁজ করব। আর মেয়ে চলে এসছে, ছোটো মেয়ে চলে এসছে, ওকে ফাঁকের থেকে খাইয়ে দিয়ে নিলাম মাছ ভাজা দিয়ে, আর সকালে যে ভাজা পোড়া যা করেছিলাম সেগুলো দিয়ে, আর মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দিয়ে নিলাম। ও স্নান করে ও একটু ঘুমিয়েছে, কারণ কালকে আবার পরীক্ষা আছে। আর এখন গৌতম খেয়ে ডিউটি বেরিয়ে যাবে। গৌতম যদি ডিউটি না যেত ও নিয়ে আসতে পারতো, বাট ও ডিউটি খেয়ে ডিউটি বেরিয়ে যাবে, আর আমি এই ফাঁকে মেয়েকে নিয়ে আসবো। ঘরে লাইট না ধরালে পুরো ঘর আমার অন্ধকার। ঘাম দেখো, এখন না সত্যিকারের এসিতে একটু ঢুকবো, বসতে পারবো না 5 মিনিটও, এসিতে ঢুকবো। লাইটটা ধরেই এসিতে গিয়ে একটু বসবো, এই দেখো। তো চলো, আর আজকে যা রান্না করেছি আমার ব্লগিং চ্যানেলে দেখো, ঠিক আছে? আর যদি পারি এটাতে শেয়ার করে দেবো। তো চলো
রেডি হয়ে নিলাম, প্রচুর রোদ বাইরে, আর সাজা গোজার এনার্জি নেই, মেয়েকে নিয়ে আসি। দেখো বেরোতে না বেরোতে আবার বৃষ্টিও পড়ছে, আর পুকুর দেখো জল কত হয়েছে, ঘাটতে দেখো জল কত হয়েছে। তো মেয়েদের নিয়ে চলে এসেছি, আর এই যে 2 পিস মাছই ভাজবো। আমি আর গৌতম তো সকালে খেয়েছি মাছ ভাজা, গৌতম 2 পিস খেয়েছে, আমি 1 পিস খেয়েছি। তো মেয়েরা তো ইলিশ মাছটা ভালোবাসে, তা ভাবলাম ওদেরকে 2 পিস ইলিশ মাছ আর মাছের তেলটা দিয়ে দিই, ওরা খুব খেতে ভালোবাসে, কাঁচা লঙ্কার সাথে কাঁচা পেঁয়াজের সাথে। তারপরে মাছের ঝোল রয়েছে, ভাজাগুলোও রয়েছে, ডাল রয়েছে। তো এই জন্য প্রথমে চলো ওদের খাবারটা দিয়ে নিয়ে আবার ওই যে এদিকে মেঘ গুড়গুড় করছে, এদিকে আবার যেতে হবে মেয়েকে নিয়ে টিউশনিতে। তো দেখি আজকে কি হয়, এখন নিয়ে যেতে হবে। আবার মিস আবার মেসেজও করেছে, মেসেজটা চেক করি, তারপরে বোঝা যাবে যে নিয়ে যেতে হবে কি না। আর ভিডিও বোধহয় প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, জানো তো, একটা আন্দাজ তো থাকে তুলতে তুলতে যে হয়তো বা বড় হয়ে গেছে। তো চলো মেয়েরা খেয়ে নিক। তো ওই যে মেয়েদের খাবার মানে মাছটা ভেজে মেয়েদের খেতে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে দিয়ে, এই যে ছোটো মেয়ে কালকে পরীক্ষা আছে, ওকে এই ঘরে বসিয়েছি, ও পড়ছে। আর বড় মেয়েকে ছাড়তে যাব ভেবেছিলাম, তো এই জন্য চুড়িদার আর খুলিনি, এই অবস্থায় খেয়ে নিয়েছি। তো এখন ওর মিস ফোন করে বললো যে অনলাইনেই তোকে ক্লাসটা করিয়ে দেবো, কারণ একটু মেঘলা মেঘলা করেছে। এত মানে গরম ছিল আর এত রোদ ছিল, তোমরা দেখতেই পেরেছো, সকাল থেকে একদম তাকানো যাচ্ছিল না ঘামের চোটে। তো এখন দেখলাম একটু মেঘলা মেঘলা করেছে, তো অনেকটা দূরে যেতে হয়। হ্যাঁ, এখান থেকে প্রায় 15-20 মিনিট লাগে তোমার স্কুটিতে, আর ভালো করে স্পিডে চালালে। তা আস্তে আস্তে চালালে মনে হয় 30 মিনিট লেগে যাবে, এতটা দূরে। তো যাই হোক, আজকের দিনটায় বেঁচে গেলাম, আর নিয়ে যেতে হচ্ছে না। আর এই মেয়ের তো পরীক্ষা, এখন টিউশনি নেই। তো আর ভিডিওটা বোধহয় অনেকটা বড় হয়ে গেছে, এর থেকে বেশি বাড়ালাম না। আর আমাদের ভিডিও এর থেকে বড় করলে কেউ দেখবেও না। চলো, যাই হোক, বেশি কথা আর বলবো না, ভিডিওটা বেশি বড় করলে তোমাদের দেখতে ভালো লাগবে না। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর এইরকম ব্লগ যদি তোমরা দেখতে চাও, অবশ্যই বলবো শিল্পীস ফ্যামিলিতে ভিজিট করো, ওইখানে তোমরা এইরকম ব্লগ পেয়ে যাবে। তো এটাতে দেখছি, তোমরা না হয় কমেন্ট করে বলো, সবাই ভিডিওটা দেখো, কমেন্ট করো যে কি করলে ভালো হয়। দুটো চ্যানেলে তো ব্লগিং দেওয়া সম্ভব নয়, বলো এইটাতে ওইটাতে দুটো ব্লগিং কে দেখবে বলো, এটাতে অন্য কিছুই দিতে হবে। এবার কী দিতে পারি সেটা তোমরা বলো, এরকম কিছু বলো যেটা আমি পারি যেটা আমি পারি না সেটা প্লিজ বলো না। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবার নিয়ে হ্যাপি থাকবে, টাটা।